আন্তর্জাতিক সপ্তাহ ১৩ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৫। ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তায় ইউরোপীয় নেতাদের প্রতিশ্রুতি। ইউক্রেনের নিরাপত্তা নিয়ে ইউরোপীয় নেতারা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। এই বৈঠকে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দেওয়ার জন্য ইউরোপীয় দেশগুলো নিজেদের প্রস্তুতি জানায়। ইউরোপের নেতারা শঙ্কা প্রকাশ করেন যে মস্কোর সঙ্গে শান্তি চুক্তি না হলে কিয়েভের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হওয়া বিপজ্জনক হতে পারে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আহ্বানে। বৈঠকে ইউরোপীয় নেতারা ইউক্রেনের প্রতি তাদের নিরাপত্তা প্রতিশ্রুতি ঘোষণা করেন। 18 ফেব্রুয়ারি আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয় যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবে রাশিয়ার সঙ্গে আলোচনায় ইউরোপীয় মিত্র এবং কিয়েভের নেতৃত্বকে বাদ দেওয়ার পরপরই এই জরুরি বৈঠক ডাকা হয়। ইউরোপীয় নেতারা মনে করেন শান্তি চুক্তি না হলে কিয়েভের জন্য যুদ্ধবিরতিতে যাওয়া বিপজ্জনক। জরুরি বৈঠকের পর ন্যাটো মহাসচিব মার্ক রুটে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে বলেন, ইউরোপ ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত এবং ইচ্ছুক। আমরা পরবর্তী সময়ে বিস্তারিত সিদ্ধান্ত নেব। তিনি আরও বলেন, নেতারা মার্কিন সমর্থনের উপর ভিত্তি করে পদ্ধতি পরীক্ষা করবেন এবং নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি স্পষ্ট করে জানাবেন। ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা বৈঠকের পর জানান, নেতারা নিশ্চিত করেছেন যে ইউক্রেনের জন্য নিরাপত্তা নিশ্চয়তা দিতে তারা প্রস্তুত। তবে মার্কিন সমর্থন সহ সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে পরীক্ষা করে দেখা হবে। বৈঠকের শেষে ওই কর্মকর্তা বলেন, আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তির মাধ্যমে শান্তি পদ্ধতির সঙ্গে একমত এবং বিশ্বাস করি শান্তি চুক্তি ছাড়া যুদ্ধবিরতি বিপজ্জনক। এই বৈঠকটি ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ভবিষ্যতের পদক্ষেপের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। ইউরোপীয় নেতাদের ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে ইউক্রেনের নিরাপত্তা এবং শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন দিগন্তের সূচনা হতে পারে। টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় উল্টে গেল বিমান, আহত 17। কানাডার টরন্টো বিমানবন্দরে অবতরণের সময় ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানটিতে মোট 80 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে অন্তত 17 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। কানাডার পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ জানিয়েছেন তিনি এই ঘটনাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। গত সোমবার 17 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস থেকে আসা বিমানটি টরন্টোতে অবতরণের সময় উল্টে যায়। বিমানে 76 জন যাত্রী ও 4 জন ক্রু সদস্য ছিলেন। সিবিসি টেলিভিশনের খবরে বলা হয়েছে, অবতরণের সময় বিমানটি উল্টে গেলেও কোনো বিস্ফোরণ ঘটেনি। কী কারণে বিমানটি এমন দুর্ঘটনার কবলে পড়ল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই দুর্ঘটনায় আহত 17 জনের মধ্যে একজন শিশু, একজন 60 বছর বয়সী পুরুষ ও একজন 40 বছর বয়সী নারী রয়েছেন, যাদের অবস্থা গুরুতর। তবে ডেল্টা এয়ারলাইন্সের পক্ষ থেকে জানানো হয়েছে আহতদের সংখ্যা 18 জন। দুর্ঘটনার পরপরই আহতদের অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় কানাডার পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। পরিবহন মন্ত্রী অনিতা আনন্দ বলেছেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এবং নিরাপত্তা বিশ্লেষকদের মাধ্যমে দুর্ঘটনার কারণ বের করার চেষ্টা চলছে। বিমান দুর্ঘটনাগুলো সাধারণত ভয়াবহ পরিণতি ডেকে আনে, তবে এই ঘটনায় প্রাণহানি না হওয়ায় অনেকেই স্বস্তি প্রকাশ করেছেন। তবে দুর্ঘটনার কারণ উদ্ঘাটন ও ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর হুঙ্কার, ইউক্রেনে সেনা পাঠাবে ব্রিটেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ইউক্রেন ও ইউরোপের অন্য দেশকে কার্যতই পাত্তাই দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প। তিনি সম্প্রতি ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবং তার দাবি তারা দুজনে একমত যুদ্ধ থামানোর ব্যাপারে। ট্রাম্পের এমন আচরণে অস্বস্তিতে ইউরোপ। এহেন পরিস্থিতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানিয়েছেন, যদি প্রয়োজন পড়ে তিনি ইউক্রেনের সাহায্যার্থে সেনাও পাঠাতে পারেন সেখানে। ঠিক কী বলেছেন তিনি? এই মুহূর্তটিকে এক প্রজন্মে একবারই আসে এমন মুহূর্ত হিসেবে বর্ণনা করে তিনি জানিয়েছেন, প্রয়োজন পড়লে আমাদের সেনা ইউক্রেনে পাঠানো হতে পারে। ইউক্রেনের প্রতিরক্ষা নিশ্চিত করতে, আমাদের মহাদেশকে বাঁচাতে এবং অবশ্যই ব্রিটেনকে রক্ষা করতেই যে কোনো পদক্ষেপ নিতে পারি। স্টারমারের এমন মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। আসলে মনে করা হচ্ছে ট্রাম্পের এমন ঘোষণার জন্য কেবল তিনিই নন, ইউরোপের অন্য দেশের নেতারাও প্রস্তুত ছিলেন না। 2022 সালে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ব্রিটেনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। গত বছরের শেষ দিকে ইউক্রেনের উপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছিল ব্রিটেন, যার অর্থ রাশিয়ার বিরুদ্ধে স্টর্ম শ্যাডো মিসাইল ব্যবহার করতে পারবে ইউক্রেন। এবার ইউক্রেনের সেনা পাঠানোর কথা বলে চাপ আরও বাড়ালো ব্রিটিশরা। আর এক সপ্তাহ পরে রাশিয়া ইউক্রেন যুদ্ধের 3য় বর্ষপূর্তি। এই পরিস্থিতিতে প্যারিসে বৈঠক করার কথা ব্রিটেন, জার্মানি, পোল্যান্ড, ইটালি, স্পেন, নেদারল্যান্ড ও ডেনমার্কের। ওই বৈঠকে থাকবেন ইউরোপীয় কাউন্সিলের প্রধান অ্যান্টোনিও কস্টা, ন্যাটোর সাধারণ সম্পাদক মার্ক রুট। জানা গেছে, ইউক্রেন সর্বোপরি ইউরোপের প্রতিরক্ষা রক্ষা করে নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। হিজবুল্লাহর 2 শহীদের বিদায়, জানাজায় অংশ নেবে 79 দেশের প্রতিনিধি। লেবাননের স্বাধীনতাকামী প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ সৈয়দ হাসান নাসরুল্লাহ, শহীদ সৈয়দ হাশেম শফিউদ্দিনের জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনুষ্ঠানে বিশ্বের 79টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। গত শুক্রবার 16 ফেব্রুয়ারি আয়োজক কমিটির প্রধান শেখ আলী দাহের জানান, আগামী 23 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিন। এই দিন 2 শহীদের জানাজা ও বিদায় অনুষ্ঠান আয়োজন করা হবে।
যা ভবিষ্যতের মুক্তিকামী মানুষদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি বলেন, দিনটি তরবারির উপর রক্তের বিজয়ের আরেকটি প্রমাণ। শেখ আলী দাহের আরও জানান, জানাজা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করতে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রধান কমিটি গঠন করা হয়েছে, যার অধীনে 10টি বিশেষ সাহিত্য কমিটি থাকবে। আয়োজনের স্লোগান নির্ধারণ করা হয়েছে, আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করব, যার মাধ্যমে শহীদ নেতাদের প্রতি চূড়ান্ত শ্রদ্ধা নিবেদন করা হবে। লেবাননের রাজধানী বৈরুতের কামিল শামুন স্টেডিয়ামে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, যা অতিথিদের জন্য সর্বোচ্চ উপযুক্ত স্থান হিসেবে বিবেচিত হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠান প্রায় 1 ঘন্টা স্থায়ী হবে এবং এতে হিজবুল্লাহর বর্তমান মহাসচিব শেখ নাঈম কাসেমের ভাষণ অন্তর্ভুক্ত থাকবে। হিজবুল্লাহর আয়োজক কমিটি জানিয়েছে, বিশ্বের প্রায় 79টি দেশের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে সরকারি প্রতিনিধি দল ছাড়াও গণপ্রতিনিধিদের অংশগ্রহণ থাকবে। আমন্ত্রণপত্র পাঠানো, আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালনার জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হয়েছে। উল্লেখ্য, গাজায় 1 বছর ধরে ইসরায়েলি অপরাধযজ্ঞ চালানোর পর 2024 সালের 23 সেপ্টেম্বর দখলদার ইসরায়েল লেবাননে হামলা জোরদার করে। দক্ষিণ বৈরুতের দাহিয়া এলাকায় ইসরায়েলি বিমান হামলায় শহীদ হন হিজবুল্লাহর মহাসচিব সৈয়দ হাসান নাসিরুল্লাহ। এর কয়েকদিন পর 3 অক্টোবর বৈরুতে আরেকটি ইসরায়েলি হামলায় শাহাদত বহন করেন হিজবুল্লাহর নির্বাহী পরিষদের প্রধান সৈয়দ হাশেম সফিউদ্দিন। শহীদ এই 2 নেতার স্মরণে অনুষ্ঠিতব্য জানাজা ও বিদায়ী অনুষ্ঠান কেবল শুধুমাত্র লেবানন নয়, বরং সমগ্র বিশ্বের প্রতিরোধ সংগ্রামের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। ফিলিস্তিনের পাশে এগিয়ে আসছে সৌদি সহ আরব দেশগুলো। গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এই মাসে রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। উপত্যকাটির পুনর্গঠনে এগিয়ে আসতে চাইছেন তারা। 5টি গণমাধ্যম সূত্র এএফপিকে জানিয়েছে, বৈঠকে ফিলিস্তিন নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিন পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি নতুন শাসন কাঠামো ঠিক করা। মিশরে তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এটি ধারাবাহিকতায় 2 রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে। এর আগে গাজা থেকে ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি গাজার 17 লাখ মানুষকে পাশের দেশগুলোতে পুনর্বাসন করার কথা বলছেন। তবে ট্রাম্পের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো। এমনকি তার পরিকল্পনা ঠেকাতে নতুন উদ্যোগ নিচ্ছে সৌদি আরব। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তাইপ এরদোয়ান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। তিনি বলেন, ফিলিস্তিনিদেরকে গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেও মন্তব্য করেন। কাশ্মীর সীমান্তে পাকিস্তান ও ভারতীয় সেনাদের গোলাগুলি। 2 চির প্রতিদ্বন্দ্বীকে বিভক্ত করে কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি হয়েছে। বিভক্ত অঞ্চলটিতে আইইডি বিস্ফোরণে 2 ভারতীয় সেনা নিহত হওয়ার 2 দিন পর এমন ঘটনা ঘটল। 1947 সালে ব্রিটিশ উপনিবেশিক শাসনের অবসানের পর উপমহাদেশের থেকে কাশ্মীর ভাগ হওয়ার পর থেকে অঞ্চলটি নিয়ে উত্তেজনা চলছে। ভারত ও পাকিস্তান উভয় দেশই কাশ্মীরের পুরোপুরি নিয়ন্ত্রণ দাবি করে। হিমালয় অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে 2টি যুদ্ধ এবং অসংখ্য ছোট ছোট গোলাগুলি হয়েছে তাদের। নাম প্রকাশে অনিচ্ছুক নিরাপত্তা সূত্রের বরাদ্দে পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম পিটিভি জানিয়েছে, গত বুধবারের ঘটনায় 2 সেনা ও 2 বেসামরিক নাগরিক আহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় নিরাপত্তা কর্মকর্তারা এনডিটিভিকে বলেছেন, পাকিস্তানি সেনারা বিনা উস্কানিতে গুলি চালালে ভারতীয় বাহিনীও পাল্টা গুলি চালায়। এএফপির অনুরোধে পাকিস্তানি সামরিক বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। ভারতীয় সেনা কর্মকর্তারা মন্তব্যের অনুরোধে সাড়া দেননি। 2003 সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সই হওয়া একটি সীমান্ত যুদ্ধবিরতি চুক্তি দীর্ঘদিন ধরে চলে আসছে। তবে উভয়ই মাঝে মাঝে একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তোলে। গত মাসে ভারতীয় সেনাবাহিনী বলেছিল, তাদের সৈন্যরা কাশ্মীর সীমান্ত অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রবেশের চেষ্টা করে 2 বিদ্রোহী যোদ্ধাকে হত্যা করেছে। স্বাধীনতা বা পাকিস্তানের সাথে একীভূত হওয়ার দাবিতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলটিতে বেশ কয়েকটি স্বাধীনতাকামী গোষ্ঠী জন্ম নিয়েছে। তারা ভারতীয় বাহিনীর সঙ্গে লড়াই করছে। দীর্ঘ এই সংঘাতে হাজার হাজার মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। 2019 সালে নরেন্দ্র মোদী সরকার আংশিক স্বায়ত্তশাসন বাতিল করে নয়াদিল্লির কাছ থেকে অঞ্চলটি সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে লড়াই কিছুটা কমেছে। বিদ্রোহীদের ধারাবাহিক হামলায় 3 বছরে 50 জনেরও বেশি সৈন্য নিহত হওয়ার পর দক্ষিণাঞ্চলীয় পার্বত্য এলাকায় কয়েক হাজার অতিরিক্ত সেনা মোতায়েন করে ভারত নিয়মিতভাবে পাকিস্তানকে দোষারোপ করে তারা তাদের সীমান্ত পেরিয়ে বিদ্রোহীদের ভারতীয় বাহিনীর উপরে আক্রমণ চালাতে সহায়তা দিচ্ছে। পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা কেবল কাশ্মীরের আত্মনিয়ন্ত্রণের সংগ্রামকে সমর্থন করে।